হ্যালো ছাত্রছাত্রীরা, আমি তোমাদের রাজুবাবু, ক্লাস 12-এর ফিলোসফির টিচার। ইতিমধ্যে আমরা বিভিন্ন ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে অলরেডি উপস্থাপন করেছি আমাদের দ্বাদশ শ্রেণীর তথা ফিলোসফির বিভিন্ন অংশসমূহ। সম্ভবত সপ্তম অধ্যায় চলছে, 7 ক্লাস লেসন নাম্বার 7। এই লেসন নাম্বার 7-এর আমরা ডে 1 ডে 2 দুটোই পড়েছি। ডে 1-এ পড়েছি দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ বুলিয়ান ইন্টারপ্রিটেশন, অর্থাৎ বুলিয়ান ইন্টারপ্রিটেশনের বা বুলীয় লিপির তার যে মৌলিক রূপ বা মৌলিক ধারণা। ডে 2-তে পড়েছি আমরা দ্য বুলিয়ান ইন্টারপ্রিটেশন অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, অর্থাৎ নিরপেক্ষ বচনের বিভিন্ন বুলীয় লিপি। আজকে ডে 3-তে পড়বো, সেটা হচ্ছে দেখা যাক কি। আমি আগে লিখি ডে 3, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে লেসন নাম্বার 7 এবং অবশ্যই এটা 12-এর অন্তর্গত বিষয়। এখন এই অধ্যায়ের নাম হলো বুলিয়ান ইন্টারপ্রিটেশন and Venn diagram, অর্থাৎ বুলীয় লিপি এবং ভেন চিত্র। একটু জুম করি বিষয়টা। আচ্ছা, তার আগে বলি, এই বুলিয়ান ইন্টারপ্রিটেশনের ডে 2-তে আমরা পড়েছিলাম যে নিরপেক্ষ বচনের বুলীয় লিপি, ঠিক আছে? আজকে পড়বো সেটা হচ্ছে কি ভেন ডায়াগ্রাম, অর্থাৎ ভেন চিত্র, অর্থাৎ বুলিয়ান ইন্টারপ্রিটেশনকে কিভাবে ভেন চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়, কিভাবে করা যায় সেই প্রসিডিওরটা আমরা আজকে শিখব। তাহলে আমি লিখি এখানে ভেন ডায়াগ্রাম বা এটাকে বলা হয় ভেন চিত্র। প্রখ্যাত দার্শনিক তথা যুক্তিবিজ্ঞানী জন ভেন, ইনি কিন্তু এর প্রচারক। অর্থাৎ জন ভেন প্রখ্যাত দার্শনিক তথা যুক্তিবিজ্ঞানী, ইনি জন ভেন। এই জন ভেন হলেন কি না এই ভেন ডায়াগ্রামে একজন প্রচারক বা প্রতিষ্ঠাতা। যেমন বুলিয়ান ইন্টারপ্রিটেশন তৈরি করেছিলেন জর্জ বুল, তেমনি ভেন ডায়াগ্রাম তৈরি করেছেন জন ভেন। ইনি একজন ইংরেজ দার্শনিক তথা যুক্তিবিজ্ঞানী। এই দার্শনিক তথা যুক্তিবিজ্ঞানী কিভাবে উপস্থাপন করা যায় সেই বিষয় সম্পর্কে 2-4 কথা উল্লেখ করেছেন। প্রাথমিকভাবে এই বুলিয়ান ইন্টারপ্রিটেশনকে কিভাবে ভেন চিত্রে উপস্থাপন করা যায় সেই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি কিন্তু দুটো শ্রেণীর কথা অবতারণ করেছেন। একটা হচ্ছে এস শ্রেণী, একটা হচ্ছে পি শ্রেণী। দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এস শ্রেণী, একটা হচ্ছে পি শ্রেণী। কারণ বাক্যে বা বচনে সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই অবস্থান করে, তাই সাবজেক্ট এবং প্রেডিকেট এই দুটোকে বোঝানোর জন্য তিনি এস এবং পি এই দুটো শ্রেণীকে গ্রহণ করেছেন বা নিয়েছেন। আমরা অলরেডি নিরপেক্ষ বচনের বিভিন্ন আকারগুলো পড়েছি। যেমন এ বচনের বুলিয়ান ইন্টারপ্রিটেশন হলো এস পি বার ইকুয়াল টু 0। ই বচনের বুলিয়ান ইন্টারপ্রিটেশন হলো এস পি ইকুয়াল টু 0। আই বচনে পেলাম এস পি নট ইকুয়াল টু 0। ও বচনে পেলাম এস পি বার নট ইকুয়াল টু 0। এটা অলরেডি আমরা আগের ক্লাসে উল্লেখ করেছি। কেন হয়, কিসের জন্য হয়, কি কারণ, সবকিছু উল্লেখ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আই এবং ও, এটা হচ্ছে নন এমটি ক্লাস, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে অশূন্য শ্রেণী। আর এই দুটোকে বলা হচ্ছে এমটি ক্লাস, মানে হচ্ছে শূন্য শ্রেণী। কেন না, ক্লাস মানে তোমাদের ক্লাস কিন্তু বোঝা যাচ্ছে না, ক্লাস মানে শ্রেণীকে বোঝাচ্ছে। অর্থাৎ এমটি ক্লাস মানে শূন্য শ্রেণী এবং নন এমটি ক্লাস মানে হচ্ছে অশূন্য শ্রেণী। নন এমটি কেন বলা হচ্ছে অশূন্য না, এখানে একজন মেম্বার উপস্থিত আছে,
বলা ভালো যে আই এবং ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা এক্সিস্টেন্টিয়াল ইম্পোর্ট আছে, অর্থাৎ এটা একটা নির্দেশক বচন বা একটা সাত্ত্বিক ব্যঞ্জনা আছে, কিন্তু এ এবং ই বচনে সেটা নেই। তাই এটা নির্দেশকও নয় আর সাত্ত্বিক ব্যঞ্জনামূলক বাক্য বা বচনও নয়, এবং তৎসহ অস্তিত্বমূলক তাৎপর্য বা এক্সিস্টেন্টিয়াল ইম্পোর্ট প্রপোজিশনও নয়। যেহেতু নন এমটি ক্লাস, তার মানে হচ্ছে এটা হচ্ছে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। যেহেতু এমটি ক্লাস, তাই অস্তিত্বমূলক তাৎপর্য নেই একথা ঘোষণা করা হবে। অলরেডি আমরা ডেসক্রিপশনে দিয়েছি তার ডে 2 ক্লাসে। আজকে যে বিষয়, এর পরের যে বিষয় সেটা হলো কি, যে এস এবং পি এই শ্রেণীগুলো কিভাবে থাকবে, কেমন করে বুঝবো যে একটা এস শ্রেণী একটা পি শ্রেণী। জন ভেন ইনি কিন্তু এস নামক শ্রেণীটাকে বোঝানোর জন্য একটি গোলাকার বৃত্ত উপস্থাপিত করেছে। এটাকে আমরা এস শ্রেণী। এস শ্রেণীকে বোঝানোর জন্য তিনি কিন্তু একটা এস নামক শ্রেণীকে গোলাকার বৃত্তের মাধ্যমে উপস্থাপন করেছেন, মানে দেখিয়েছেন যে এটা হচ্ছে এস শ্রেণী। তো পৃথিবীতে তো এস নামক শ্রেণীটা তো অবস্থান করছে, এস নামক শ্রেণীটা যে কোনো জিনিসকে কি বলে রিপ্রেজেন্ট করছে। যেমন ধরি এস নামক শ্রেণীটা হচ্ছে কোনো মানুষ শ্রেণীকে বোঝাতে পারে, মানুষের যে শ্রেণীটা তাকে বোঝানোর জন্য এস নামক শ্রেণীটা ব্যবহৃত হতে পারে, কি উদ্ভিদ শ্রেণীকে বোঝাতে পারে, কি জড় বস্তুকে বোঝাতে পারে। তাই এস নামক শ্রেণীটা যে কোনো জায়গারই কোনো কিছুর ক্ষেত্রে রিপ্রেজেন্ট করে, যে কোনো বস্তু বা ব্যক্তি নির্দেশক। তাই এস নামক শ্রেণীটা এর যে এই যে শ্রেণীটাকে বোঝালাম একটা গোলাকার বৃত্তের মাধ্যমে। তো এই গোলাকার বৃত্তটা তো এই পৃথিবীতে অবস্থান করছে, তাহলে সেই পৃথিবীতে অবস্থান করলে তার পরিধিটা কেমন হবে সেটা একটা বোঝাবে। এই দেখতে পাচ্ছ এই যে অংশ, এই যে একটা পরিধি, এটাকে কেন বলা হচ্ছে না, এটাকে বোঝাচ্ছি যে এস নামক শ্রেণীটা একটা জায়গায় অবস্থান করছে। এইটার নাম হচ্ছে কিন্তু ইউ, বা ইউ শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স। ইউনিভার্স অফ ডিসকোর্স অর্থাৎ কি বলছে না, এটাকে বলা হচ্ছে ডিসকোর্স, সি এসি হবে মনে হচ্ছে সম্ভবত, এসি, হ্যাঁ ডিসকোর্স, তার মানে এটাকে পরিধিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ এস নামক শ্রেণীটা কিন্তু পরিধি, আমাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা পরিধি আছে। পরিধি মানে হচ্ছে অবস্থান, পরিধি মানে হচ্ছে কি অবস্থান, অর্থাৎ আমরা কোন জায়গায় অবস্থান করছি। আমরা তো পৃথিবীর বাইরে নয়, পৃথিবীর মধ্যেই অবস্থান করছি, এবং কোন জায়গাটাকে অবস্থান করছি সেটা বোঝানোর জন্য কিন্তু আমাদের একটা চৌহদ্দি আছে। যে কোনো জায়গার ক্ষেত্রেও চৌহদ্দি আছে, বাড়ির ক্ষেত্রেও চৌহদ্দি আছে, তেমনি যে কোনো শ্রেণীর ক্ষেত্রেও চৌহদ্দি আছে। কতটা বোঝাচ্ছে, কতটা বিষয়, সেটা বোঝানোর জন্য এই শ্রেণী, এই যে ইউনিভার্স অফ ডিসকোর্স, এটাকে ইউ বলা হয়। এস নামক শ্রেণী, কিন্তু এস নামক শ্রেণী এখনো কিন্তু শূন্য বা অশূন্য বা এমটি বা নন এমটি কিচ্ছু বলিনি আমি, পরে বলছি সেটা। এইটি হচ্ছে এস নামক শ্রেণী। যদি বলে যে এস বার এইটা, বা এস এর যে পরিপূরক শ্রেণী কোনটা হতে পারে, তোমরা নিশ্চয়ই বলবে এস বার বিরুদ্ধ শ্রেণী, এস কে বাদ দিয়ে যে শ্রেণী সেটা হচ্ছে এস। তার মানে এস শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো এস বার, দেখতে পাচ্ছ, অর্থাৎ এস কে বাদ দিয়ে। এস শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী হলো এস বার, তার মানে এস কে বাদ দিয়ে। পি শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী হলো পি, পি বার, ওই বার মানে হচ্ছে বাদ দিয়ে, মানে বিরুদ্ধ পদ, বিরুদ্ধ শ্রেণী, পরিপূরক শ্রেণী বা কন্ট্রারি ক্লাসেস যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে এস বার, এস শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে এস বার, পি শ্রেণীর পরিপূরক শ্রেণী হচ্ছে পি বার, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়। এখন তাহলে দেখতে পাচ্ছ, যদি এস শ্রেণীর পরিপূরক শ্রেণী যদি বলা হয় তাহলে কোনটাকে বলা হবে এস বার। তাহলে এখানে চিত্রটা কিভাবে বসাতে হবে, বা চিত্রটা কিভাবে বসাবো, এইটা যদি এস শ্রেণী হয় তাহলে এস শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী মানে এস বার, তার মানে যে কোনো জায়গায় অবস্থান করে, তার মানে এই শ্রেণীটার বাইরে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, এখানে পোজ করতে পারে, এইখানেও করতে পারে, যে কোনো জায়গায় আমরা লিখতে পারি। তার মানে ওই চৌহদ্দির মধ্যে এস বার এই শ্রেণীটা অবস্থান করছে। যে শ্রেণীটা কেউ নেই, অশূন্য শ্রেণী, ঠিক আছে, সেটাও কিন্তু একটা পৃথিবীতে কোনো একটা জায়গায় অবস্থান করছে।
যেটা নেই সেটাও অবস্থান করছে, আর যেটা আছে সেটাও কিন্তু অবস্থান করছে। এবারে অস্তিত্বশীল অনস্তিত্বশীল দুটো আলাদা বিষয়। তাই এস যদি এই শ্রেণীটা হয়, তাহলে এস এর পরিপূরক শ্রেণী এস বার, তাহলে কিন্তু এটাকে ঘোষণা করা হবে। তাহলে এই শ্রেণীর বাইরে থাকতে পারে, সেই বাইরে কতটা জায়গায় জুড়ে থাকবে সেইটাকে বোঝানোর জন্য কিন্তু এই ইউনিভার্স অফ ডিসকোর্স, দেখতে পাচ্ছ, ইউনিভার্স অফ ডিসকোর্স। তার মানে কি এস নেই সেটাও বোঝাতে গেলে মানে পরিধি আনতে হয় বা ডিসকোর্স আনতে হয়, একটা পরিধি বা একটা কি বলবো, তার যে একটা পরিমাপ, তার যে একটা কি বলবো জায়গা অবস্থান, সেটাকে বোঝাতে হচ্ছে। তাহলে এস যদি শ্রেণী হয়, এস নামক শ্রেণীর পরিপূরক শ্রেণী এস বার, যে কোনো জায়গায় অবস্থান করতে পারে, মানে এস এস এই শ্রেণীটার বাদ দিয়ে যে কোনো জায়গায় অবস্থান করতে পারে। এটা হচ্ছে এর মহিমা, এটা হচ্ছে এর বিষয়, বারবার বলা হচ্ছে, দেখ না। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এইখানে অবস্থান করতে পারে অথবা এখানেও অবস্থান করতে পারে, কিন্তু আমরা তো ইউনিভার্স অফ ডিসকোর্স বা সেই পরিধিটাকে কিন্তু আঁকতে হবে, যে পরিধির মধ্যে ওই এ শ্রেণীটাও আছে, আর যদি এ শ্রেণীর পরিপূরক শ্রেণী বলি সেটাও কিন্তু আছে, ওই ইউনিভার্স অফ ডিসকোর্সের মধ্যেই আছে। তো এই হলো ব্যাপার। এখন আমি শূন্য শ্রেণী অশূন্য শ্রেণী কিচ্ছু বলিনি। দেখো এরপরে যেটা বলবো যে দেখো, এবারে আমি একটা বললাম শূন্য শ্রেণী, এস ইকুয়াল টু 0, এইটা কিরকম ছবিটা হবে, আর এস নট ইকুয়াল টু 0, এইটা কিরকম ছবি হবে। তাহলে আমি একটা ছবি গোলাকার বৃত্ত আঁকি। এটা বোঝানোর জন্য অবশ্যই আমি একটা ইউনিভার্স অফ ডিসকোর্স, তুমি লিখতে পারো ইউনিভার্স অফ ডিসকোর্স, ঠিক আছে। আর এটাকে এস শ্রেণী বলতে পারো। তো এস শ্রেণী, এস ইকুয়াল টু 0 আর এস নট ইকুয়াল টু 0, দেখতে পাচ্ছ। এস ইকুয়াল টু 0 এটা হচ্ছে এমটি ক্লাস, ই লিখে দিলাম, আর এস নট ইকুয়াল টু 0 হচ্ছে নন এমটি ক্লাস, এম ই দিলাম। বলা ভালো যে এমটি ক্লাস বা শূন্য শ্রেণীর ক্ষেত্রে আমাদেরকে ছায়াবৃত্ত করতে হবে, অর্থাৎ কি বোঝানোর জন্য, অর্থাৎ এস নামক শ্রেণীটাকে বোঝানোর জন্য বা এস ইকুয়াল টু 0 এটাকে বোঝানোর জন্য আমার কিন্তু ছায়াবৃত্ত করতে হবে। আমি সেট দিতে পারি, এটাকে বলা হয় হরাইজন্টাল সেট। এটাকে বলা হয় কি সেট না, হরাইজন্টাল সেট। আমি লিখে দিলাম এস, ঠিক আছে। এইটা তুমি যদি এই দিকেও দিতে পারো সেটটা, অর্থাৎ এটাকে মুছে দিয়ে তুমি এই দিকেও করতে পারো, এই দিকেও করতে পারো। এই হলো বিষয়, এই সেট। এটার মানে হলো এস ইকুয়াল টু 0, তার মানে কেউ কোনো মেম্বার উপস্থিত নেই, এটাকে বোঝাচ্ছে। এটা বোঝাচ্ছে কি না, কেউ উপস্থিত নেই, অর্থাৎ এস ইকুয়াল টু 0। এস হচ্ছে শূন্য শ্রেণী, এসটা কি শূন্য শ্রেণী, অর্থাৎ শূন্য শ্রেণীর ক্ষেত্রে হরাইজন্টাল সেট হবে। সেট মানে যে রেখাবৃত্ত বা ছায়াবৃত্ত বলা যেতে পারে শূন্য শ্রেণীর ক্ষেত্রে। তার মানে এ অথবা ই বচনের ক্ষেত্রে এটা আরো পরিষ্কার হয়ে গেল। কিন্তু যদি অশূন্য শ্রেণী থাকে তখন তুমি কি করবে, যদি বলে যে এরকম এস নট ইকুয়াল টু 0 বলে, তাহলে তুমি কি বলবে, আমি একটা ছায়া, একটা পরিধি আঁকি এবং একটা বৃত্ত আঁকি। এটা হচ্ছে এস নট ইকুয়াল টু 0 যদি বলে, তখন তুমি কিভাবে আঁকবে সেইটা বোঝাতে গেলে বা সেইটা করতে গেলে আমাকে অবশ্যই এখানে করতে হবে কি, এইখানে একটি কাটা চিহ্ন দিতে হবে, দেখতে পাচ্ছ। এই কাটা চিহ্নটির মানে হলো, এটাকে বলা হয় ভার্টিক্যালি সেট বা ভার্টিক্যাল সেট। যদি এখানে ভার্টিক্যাল বলা যাবে না, বা কাটা চিহ্ন বা গুণিতক চিহ্ন সাইন দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে, এই হচ্ছে বিষয়। তার মানে আই এবং ও বচনের ক্ষেত্রে যেহেতু এটা নন এমটি ক্লাস, অর্থাৎ কেউ না কেউ উপস্থিত আছে বা কোনো না কোনো মেম্বার উপস্থিত আছে, এটাকে বোঝানোর জন্য আমাকে কাটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে। বিষয়টাকে বোঝাতে হবে যে এভাবে হচ্ছে, এখানে একটা
মেম্বার অন্তত উপস্থিত আছে, এটাকে বোঝাচ্ছে, এটা এস নামক সেট, ঠিক আছে। আর হরাইজন্টাল সেট মানে এদিক ওদিক বা এইদিকে এরকম করে সেট, সেটা হচ্ছে অর্থাৎ তার মানে এটা বোঝাতে চাইছে যে এটা একটা শূন্য শ্রেণী, অর্থাৎ শূন্য শ্রেণীর তো কেউ মেম্বার থাকে না, তাই তার কথা বোঝাতে গেলে আমাকে এইভাবে সেটটা দিতে হবে। যেটা আমি পরিষ্কার কথা যদি আমি এরকম করে লিখি, এরকম করে একটা লিখি, এইটা এরকম করে সেটটা দিতে হবে। এটা হচ্ছে s ইকুয়াল টু 0 আর এইটা হলো s নট ইকুয়াল টু 0, এর মানে হচ্ছে এটা। দেখতে পাচ্ছ, বলা ভালো যে এই দিকেরটা a এবং e বচনের মাধ্যমে প্রকাশ করতে হবে, a এবং e বচন যে হরাইজন্টাল সেট দিতে হবে, আর i এবং o বচনের ক্ষেত্রে ভার্টিক্যালি সেট, ভার্টিক্যাল মানে এখানে কাটা চিহ্ন, কিন্তু বারবার বলা হচ্ছে এখানে কাটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে। এই গেল তোমার হচ্ছে শূন্য শ্রেণীর চিত্র এবং অশূন্য শ্রেণীর চিত্র। তাহলে আমি শূন্য শ্রেণী কাকে বলে অলরেডি পড়েছি, অশূন্য শ্রেণী কাকে বলে পড়েছি। শূন্য শ্রেণী বুলীয় লিপি পড়লাম s ইকুয়াল টু 0, অশূন্য শ্রেণী হচ্ছে s নট ইকুয়াল টু 0। s ইকুয়াল টু 0 কিভাবে প্রকাশ করতে হবে দেখতে পাচ্ছ, একটা বৃত্ত আঁকলাম, সেই বৃত্তটাকে একটা শ্রেণীকে বোঝানোর জন্য আমি একটাই বৃত্ত আঁকবো, দুটো নয়, দুটো শ্রেণীকে বোঝাতে গেলে দুটো বৃত্ত আঁকবো। একটা বৃত্তকে অঙ্কন করে আমি এই শ্রেণীটা শূন্য শ্রেণী যেহেতু, তাই বোঝানোর জন্য এদিকে হরাইজন্টাল সেট দিলাম। এই হরাইজন্টাল সেটটা দেওয়ার মানেই হচ্ছে এখানে কোনো না কোনো মেম্বার উপস্থিত নেই, একজনও নেই। আর এইটা হচ্ছে কি অশূন্য শ্রেণী, অস্তিত্বমূলক তাৎপর্য আছে, অন্তত একজন মেম্বার উপস্থিত আছে। এটা বোঝাতে গেলে আমাকে অবশ্যই একটা বৃত্ত আঁকতে হবে, একটা শ্রেণী বোঝাতে গেলে একটা বৃত্ত, এবং এই বৃত্ত যেহেতু একটা জায়গা অবস্থান করছে বা এস যদি কোনো একটা বিষয়ের রিপ্রেজেন্ট করে, তাহলে সেটাকে বোঝাতে গেলে আমাকে একটা জায়গা জুড়ে অবস্থান করছে এটা বোঝাতে হবে। তাই সেই জায়গা বা পরিধিটাকে বোঝাতে গেলে তার নাম হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্স, বা যেটাকে বলা হচ্ছে পরিধি। সেই পরিধির অন্তর্গত সেই বৃত্তটি, সেই শ্রেণীটি একটি জায়গায় অবস্থান করছে, এবং এই শ্রেণীটা যেহেতু অশূন্য শ্রেণী বলে ভার্টিক্যালি সেট, ভার্টিক্যাল মানে আড়াআড়ি, কিন্তু আড়াআড়ি নয়, এখানে হচ্ছে কিরকম না বা উল্লম্বও নয়, এটা কিন্তু আলটিমেট হচ্ছে একটা কাটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করছে। অর্থাৎ এস নট ইকুয়াল টু 0 মানে হচ্ছে এস নামক শ্রেণীতে অন্তত একজন মেম্বার উপস্থিত আছে, এ কথা ভেবেই কিন্তু বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে এস নামক শ্রেণীতে অন্তত একজন মেম্বার উপস্থিত আছে, এ কথা ভেবেই বলা হচ্ছে। তাহলে এই হলো হরাইজন্টাল সেট, যেটা এ ই এর ক্ষেত্রে করতে পারি। এ হলো ভার্টিক্যাল সেট, যেটাকে আমি আই এবং ও বচনের ক্ষেত্রে প্রকাশ করতে পারি। তাই আই এবং ও এবং এ এবং ই, এই দুটো বিষয়কে কিন্তু আমি প্রকাশ করলাম। আজকের বুলিয়ান ইন্টারপ্রিটেশনের অলরেডি পড়ানো হয়েছে। আজকে তার ভেন ডায়াগ্রামের যে প্রথম বিষয় জন ভেন কিভাবে উপস্থাপন করেছেন সেই বুলিয়ান, এটা তো বুলিয়ান ইন্টারপ্রিটেশন, এস ইকুয়াল টু 0 শূন্য শ্রেণী, এস নট ইকুয়াল টু 0 অশূন্য শ্রেণী। এস ইকুয়াল টু 0 শূন্য এবং এস নট ইকুয়াল টু 0 এটা অশূন্য শ্রেণীকে বোঝানোর জন্য কিভাবে লেখচিত্র বা গ্রাফ বা গ্রাফটাই মনে পড়ে বেশিরভাগই, জেনারেলি ক্লাস 9 থেকে তো গ্রাফ করেছি আর কি না। তো এখানে কিন্তু সেই গ্রাফের মতোই অঙ্কটা হচ্ছে বুলিয়ান ইন্টারপ্রিটেশন, আর চিত্রটা হচ্ছে কিন্তু ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামিক হাউ টু প্রসিডিওর, হাউ টু প্রেসক্রাইব ইন ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে কিভাবে ভেন ডায়াগ্রাম উপস্থাপন করা যাবে সেই বিষয় সম্পর্কে কিন্তু বলা হলো। অর্থাৎ শূন্য শ্রেণী আমরা জানি যে শ্রেণীতে অন্তত কেউ মেম্বার উপস্থিত থাকে না, সেটা হচ্ছে শূন্য শ্রেণী। অশূন্য শ্রেণী মানে অন্তত একজন উপস্থিত আছে, যেহেতু আই এবং ও এটা অশূন্য শ্রেণী বা অস্তিত্বমূলক তাৎপর্য আছে বা এক্সিস্টেন্টিয়াল ইম্পোর্ট আছে, তাই এটা অশূন্য শ্রেণী। অশূন্য শ্রেণী বোঝাতে গেলে অবশ্যই একটা কাটা চিহ্ন বা ভার্টিক্যাল সেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে, অন্তত একজন মেম্বার উপস্থিত আছে। আর এটা করতে গেলে হরাইজন্টাল সেট বা এটাকে একটা রেখা বৃত্ত, ছায়া বৃত্ত করতে হবে। অবশ্যই তার একটা নিজস্ব পরিধি বা ইউনিভার্স অফ ডিসকোর্স থাকবে। সবই এস, এইগুলো একটা করে শ্রেণীকে বোঝানো হলো। এর পরের ক্লাসে আমরা দুটো শ্রেণীকে বোঝানোর জন্য কিভাবে করব, কি ব্যবহার করব, কিভাবে তৈরি করব এবং কিভাবে চিত্রটা আঁকবো সেই সম্পর্কে এর পরের দিন আমরা আলোচনা করব।
আর এই হচ্ছে বিষয়, আজকের এই বিষয় ভেন ডায়াগ্রামের প্রথম অংশতে শূন্য এবং অশূন্য শ্রেণী বা এবচন ই বচনে কিভাবে চিত্র করতে হবে হরাইজন্টাল, আর শূন্য শ্রেণী অশূন্য শ্রেণীর ক্ষেত্রে আয় এবং ও বচনে কিভাবে সেট দিতে হবে, ভার্টিক্যাল বা কাটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে। এই হচ্ছে আজকের বিষয়। ঠিক আছে, যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে অবশ্যই বাই ফোন, মেসেজ, ইনবক্স, হোয়াটসঅ্যাপ যা খুশি করতে পারো। উত্তর দেওয়ার জন্য রাজুবাবু সব সময় উপস্থিত, কোনো ব্যাপার নেই। আর যদি কোনো আজ অনেকগুলো ক্লাস হয়ে গেল, যেহেতু এই বিদ্যালয় বন্ধ বলে আমরা অনলাইন তথা ভার্চুয়াল ক্লাসে উপস্থাপন করছি বিষয়টাকে, এবং এভাবেই এগো যতক্ষণ না স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ তো আমাদেরকে এভাবেই চলতে হবে। দেখা যাক কতদিন চলবে আর কি। তো এইভাবেই চলবে। আজকে তার ডে 3 বিষয়। এর পরের দিন আমরা ভেন ডায়াগ্রামেরই আরও একটা অন্য পার্ট বা এইভাবে এই কি বলবো নিরপেক্ষ বচনগুলোকে কিভাবে প্রকাশ করবো ভেন ডায়াগ্রামে তার অংশটাকে তুলে ধরবো। ঠিক আছে, ততক্ষণে সুস্থ থাকো, সর্বদাই হ্যাপি বা সুখে থেকো, খুশি থেকো, আর অবশ্যই পড়াশোনায় থাকো। ঠিক আছে, কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকবে এবং সর্বদাই হাসি খুশি থাকবে। ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, সব কিছু। দ্যাটস অল।